সিএলসিতে স্বাগতম। আমরা আজকে যে অধ্যায়টি শিখবো সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়, নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়, আমার শিক্ষায় ইন্টারনেট। অর্থাৎ এই অধ্যায়ে আমরা শিখবো কিভাবে ইন্টারনেট ব্যবহার করে আমরা আমাদের পড়ালেখাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারি, বা আমাদের পড়ালেখার সহযোগী হিসেবে কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করতে পারি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা শিক্ষক.com বা শিক্ষকের একটা সাইট খুলে এখানে বিভিন্ন শিক্ষার্থীদের দেখানো হয়েছে, এবং শিক্ষক কাউকে ছাত্রদেরকে তোমাদের কিছু বুঝাচ্ছে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে। সো সেটা হতে পারে অবশ্যই প্রজেক্টর। সো এই সকল বিষয়ই আমরা এই অধ্যায়ের মূলত পাঠ্য বিষয়। সো প্রথমে আছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট জিনিসটা কি? বলছে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয়, তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট। তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজতর হয়। ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল, আসলে আমরা কন্টেন্ট মানে বুঝি কিনা, কন্টেন্ট মানে হচ্ছে যে কোনো একটা কিছুর উপরে লেখালেখি করা বা কোনো কিছু তৈরি করা, এরকম কোনো কিছু। সো ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কন্টেন্ট। অর্থাৎ আমাদের এখানে মনে রাখার বিষয়গুলো কি? তথ্য, ছবি, শব্দ। সো এই সবগুলো মিলে হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কন্টেন্টকে শ্রেণীকরণ করা যায়। তবে ডিজিটাল কন্টেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট। অর্থাৎ লিখিত কন্টেন্ট, যেমন আমরা এই যে বইটা দেখতে পাচ্ছি, এই বইটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, এই যে এখানে যা যা লিখছে এগুলো কিন্তু লিখিত কন্টেন্ট। ঠিক আছে, এটা একটা কন্টেন্ট, এটা হচ্ছে লিখিত বা টেক্সট। আমরা কিন্তু ইংলিশে বলবো টেক্সট। অথবা ছবি হতে পারে, যেমন আমরা এই যে এই ছবিটা দেখে কিন্তু বুঝে গেছি যে একটা শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, এরকম কিছু আমাদের একটা কল্পনা মাথায় কিন্তু চলে আসছে। সো ইমেজ দেখেও কিন্তু আমরা আমাদের কন্টেন্ট গুলো ব্যবহার করতে পারবো। ইমেজ দ্বারা প্রকাশ করা যায় নিজের মনের ভাব। এরপর বলছে শব্দ বা অডিও। সো শব্দ, এখানে ইংলিশটা হবে অডিও। সো শুধু অডিও, যেমন এখানে আমরা আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিডিও ও অ্যানিমেশন। এখন আমি ভিডিওটা বাদ দিলাম, শুধু আমার কথাটা থাকলো, তাহলে ওইটাই হচ্ছে আমাদের মূলত অডিও বা শব্দ। তো প্রথমে আসছে কি টেক্সট বা লিখিত কন্টেন্ট নিয়ে। বলছে ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত তথ্যের পরিমাণে বেশি। সব ধরনের লিখিত তথ্য এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে নিবন্ধ, ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট বলতে কি বোঝায়? বিভিন্ন বিষয়ে মানুষ ব্লগ করে থাকে। যেমন স্যামসাং গ্যালাক্সি সম্পর্কে মানুষ একজন লিখলো, এটা হচ্ছে তার ওই বিষয়ে ব্লগ। কেউ একজন শাহরুখ খান সম্পর্কে লিখলো, এটা হচ্ছে একটা ব্লগ। এগুলোকে বলা হয় ব্লগ পোস্ট। সো পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা। পণ্য বা সেবা তালিকা যেমন কি আমরা বিক্রয়.com, তারপর আমাদের এই আছে দারাজ.com, এগুলোতে আমরা যদি যাই, আমরা দেখতে পাই বিভিন্ন পণ্যের তারা নিচে কাস্টমাররা রিভিউ করে থাকে, বা অন্যান্য জায়গায় বিভিন্ন পোস্টে বা ব্লগ পোস্টে তারা এই পণ্যের ব্যাপারে লিখে থাকে যে পণ্য ভালো বা খারাপ, এরকম কিছু লিখে থাকে। এগুলো হচ্ছে পণ্য বা সেবার তালিকা। এগুলো লেখালেখি করা, সেগুলো টেক্সট বেস বা কন্টেন্ট। কারণ বলছিলাম কন্টেন্ট মানে কি? কোনো কিছু তৈরি করা। পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি। সো ইবুক জিনিসটা কি? ইবুক সংবাদপত্র জিনিসটা কি? আর এই যে আমরা এই বইটা এখন পড়তেছি, এটা কিন্তু ইবুকের একটা উদাহরণ। অর্থাৎ ইলেকট্রনিক বুক। এই বইটা এখন ইলেকট্রনিক ডিভাইসে আমরা পড়তেছি। সো এটা হচ্ছে ই বুক। ঠিক আছে, ই বুক সংবাদপত্র আছে। অর্থাৎ আমরা অনলাইনে সংবাদপত্র পড়তে পারি। যেমন আমরা যদি আমাদের ব্রাউজার ট্যাব চালু চালু করা আছে, আমরা যদি আম, একটা ব্রাউজার ওপেন করি, আমরা যদি এখানে লিখি দ্য ডেইলি স্টার, ডেইলি ডেইলি স্টার, তারপর যদি আমরা সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার। গুগলে সার্চ করলাম, দ্য ডেইলি স্টার চলে আসলো। So আমরা এখানে যদি ক্লিক করি, আহ, একটু ওয়েট করবো, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেইলি স্টার যে পত্রিকা সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমরা অনলাইনের মাধ্যমেই আমরা অনলাইনের মাধ্যমেই এই আমরা সংবাদপত্রগুলা পড়তে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যেই চিরায়ত যেই কাগজের ব্যবহার, সেটা না থাকা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম বিষয়। এরপর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ছবি। সব ধরনের ছবি ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটারে সৃষ্ট
সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কনকরণ, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। এরপর হচ্ছে শব্দ বা অডিও। শব্দ বা অডিও আকারের সকল কন্টেন্ট এই প্রকার অন্তর্ভুক্ত: যে কোনো বিষয়ের অডিও ফাইল, অডিও কন্টেন্ট। ভিডিও অ্যানিমেশন। বর্তমানে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। বর্তমানে দেখা যায় ইউটিউবে এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ভিডিওটা এখন বানাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, এটা এটা কিন্তু একটা ভিডিও কন্টেন্ট। ঠিক আছে, এরকমভাবে আমরা ইউটিউবে অনেক অহরহ ভিডিও দেখতে পাই, এগুলো সবই হচ্ছে ভিডিও কন্টেন্ট। তারপর আমরা বিভিন্ন মিউজিক শুনতে পাই শুধুমাত্র অডিও, তো ওইগুলো হচ্ছে অডিও কন্টেন্ট। এরপর আছে ইবুক। সো আমি প্রথমে বলছিলাম এটা হচ্ছে আমাদের ইবুকের একটা উদাহরণ। আমরা যে বইটি এখন আইসিটি বইটা এখন কম্পিউটার ব্যবহার করে পড়তেছি, সো এটা হচ্ছে একটা ইবুকের উদাহরণ। তো ইবুক বা ইলেকট্রনিক বুক বা ই বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। যে মুদ্রিত বইটা আছে কিন্তু তোমাদের মুদ্রিত বইয়ের সাথে এটা সম্পূর্ণ ম্যাচিং। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়, সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া সম্ভব। এখানে যদি আমরা ইচ্ছা করি এই পিডিএফ এ আমরা শব্দ, ভিডিও এগুলো কিন্তু অ্যাড করা যাবে। ঠিক আছে, তো এখানে এই বই কিন্তু নাই। অবশ্য এখন অনেক ইবুক কেবল ইবুক আকারে প্রকাশিত হয়, এগুলোর মুদ্রিত রূপ থাকে না। ফলে অনেকেই এখন আর ইবুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ। এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে এই যে বর্তমানে অনেকে আছে যারা এই ইবুক, শুধু ইবুকই তৈরি করে, কিন্তু এই মুদ্রিত কোনো রূপ তাদের কাছে নাই। সো এই কারণে যেহেতু ওইটাও ইবুক, আবার এটাকেও আমরা ইবুক বলতেছি, এই কারণে এটাকেই বলছে যে ফলে অনেকেই এখন আর ইবুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ, এটা মানতে চায় না মানুষ। এই ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার অর্থাৎ ইবুক রিডার, যেমন আমি যে ইবুক রিডারটা ব্যবহার করছি, আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে, আমার মাউসটা খেয়াল করো, উপর দিকে লেখা আছে কি অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার ডিসি। এটা মানে হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করে, এই যে সেভ সফটওয়্যারটার আইকন, ঠিক আছে, এই সফটওয়্যারটা আইকন, এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা এটা পড়তে পারতেছি। ঠিক আছে, তো এগুলো পড়ার জন্য কি একটা ইবুক রিডার দরকার। এটি আর কি আমাদের এই অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার, এটা কম্পিউটার একটা সফটওয়্যার। আমরা এই যে এরকম আইকন, আমরা যদি আর নিচে দিকে এই যে অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি, এটা হচ্ছে আমাদের ইবুক রিডার। সেই রিডার ব্যবহার করে আমাদের বইটা পড়তে হচ্ছে। যেমন আমরা এই বইটা যে ফাইল ওপেন করেছি, দেখো তোমাদের বইয়ের নাম লেখা আছে, সব লেখা আছে, এই আর কি। এরপর বলছে প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন.কম নামে একটা সাইট আছে। কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। ঠিক আছে, তো কিন্ডল নামে একটা ইবুক রিডার আছে। সো এটা আমাদের নৈবিত্তিকের জন্য, যেহেতু আমাদের এখানে নৈবিত্তিকটা হচ্ছে টার্গেট, আমাদের নৈবিত্তিকের কোয়েশ্চেনগুলো, শর্ট শর্ট কোয়েশ্চেনগুলো আমাদের মনে রাখতে হবে যে একটা বেশি জনপ্রিয় কোনটা, আমাদের কিন্ডল কি বলে ইবুক রিডার। তো এখন দেখা গেছে আমি এখন তোমাদের দেখাইলাম কি অ্যাডোবে অ্যাক্রোবেট রিডার। এখন তোমার পরীক্ষায় আসলো যে নিচের কোনটি কোনটি তোমার ইবুক রিডার সিলেক্ট করো, বা কোনটি সঠিক অভিন্ন তথ্যভিত্তিক নৈবিত্তিক আসলো, সেক্ষেত্রে তোমার আসলো কিন্ডল, থাকলো অ্যাডোবি অ্যাক্রোবেট, থাকলো এলাকা বিজয় তোমাকে বলে বিক্রয়.কম বা বিক্রয় অ্যাপস। এখন কি তুমি কোনটা দিবা? অবশ্যই কি দিবা, অ্যাডোবি অ্যাক্রোবেট অ্যাপস এবং কিন্ডল অ্যাপস, এই দুইটা। বিক্রয় অ্যাপস না, বিক্রয় অ্যাপস হচ্ছে বেচা কেনা করার জন্য। ঠিক আছে, আমরা বিভিন্ন পণ্য বেচা কেনা করে থাকি বিক্রয় অ্যাপসে। এরপরে বলছে কি ইবুক ব্যবহারের সুবিধা। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সব তথ্য পাওয়া যায়। তো এটা আমি কিন্তু ডাউনলোড করছি। এটা ডাউনলোড করছি কই থেকে? আমরা জানি এটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। অনলাইনে আমরা যদি যাই লিখি nctv.gov.vt, সো আমাদের বাংলাদেশের যে সরকারি সাইট, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এখানে যদি যাই, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পাঠ্যপুস্তক নামে অপশন আছে। সো সেখান থেকে আমরা 2022 শিক্ষাবর্ষ যদি সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশ কিছু স্তর চলেছে, প্রাথমিক, মাধ্যমিক। সো আমরা কোন ক্লাসে পড়ি? আমরা নবম দশমতে পড়ি। সো আমরা যদি এখানে মাধ্যমিক শ্রেণীর নবম দশমে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এটা অপেক্ষা করবো কারণ এটা ইন্টারনেটের ব্যাপার স্যাপার। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বইগুলো চলে আসছে, যা বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ। এখানে কিন্তু দুইটা ভার্সনই পাওয়া যাচ্ছে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা ভার্সন, এটা হচ্ছে ইংলিশ ভার্সন। অর্থাৎ তোমাদের বাংলা বইয়ের ইংরেজি সংস্করণ। আমরা যদি এখানে ক্লিক করি, আসলে কি করে দিয়েছে, ওয়েট করবা, লোড হচ্ছে। ইন্টারনেট স্পিড। ওকে, বাংলা বইয়ের বাংলা সংস্করণ, অর্থাৎ ইংরেজির মধ্যে ক্লিক করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা সম্পূর্ণ কি বাংলাতে আছে। ঠিক আছে, অবশ্যই এটাই থাকা উচিত, কারণ উই আর বাঙালি। এখন আসি অন আদার বুকস। লেটস সে আমরা যে আইসিটি বইটা পড়তেছি, এটা যদি ইংরেজি ভার্সনে ক্লিক করি, এখন কি দেখতে পাবো?
আশা করি অনেকেই বুঝতে পারতেছে এখন কি দেখা উচিত। এই দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি লেখাটা টোটালি ইংরেজিতে লেখা আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ক্লাসেস 9-10। তো বাংলাটা বাংলা মতো রাখছে কেন, এর কারণ হচ্ছে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, তো আমাদের বাংলা বই যদি ইংরেজিতে হয়ে যায় তাহলে আমাদের বাংলার মানে কি বলে এটাকে, বাংলার প্রতি শ্রদ্ধা নাই। সো এই ক্ষেত্রে আমরা আদার বুকসগুলো আমরা ঠিক ইংরেজিতে পেয়ে যাবো, বাট বাংলাটা আমরা বাংলাতেই পড়তে হবে। ঠিক আছে? সো গণিত, ইংরেজি যে কোনো আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো বই ডাউনলোড করে নিতে পারি। সো ডাউনলোড করা মূলত যে কোনো একটা বই ক্লিক করবা যেটা ডাউনলোড করতে চাচ্ছ, তারপর উপর দিকে দেখবা লেখা আছে ডাউনলোড একটা অপশন আইকন আছে। সো এখানে ক্লিক করলে কিন্তু মূলত ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি যে এখানে ক্লিক করি, তারপর এটা দেখছি একটা নতুন একটা উইন্ডো ওপেন বা ট্যাব ওপেন হলো। সো ট্যাব ওপেন হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনলোড কোথায় সেভ করবো এটা অপশন আছে। আমি যদি সেভ দিই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো আমি চাই না যে এটা ডাউনলোড হোক, সো আমি এখানে পজ করে দেবো। ওকে, সো কেটে দিলাম। এরপর আসি এটা বাদ, এরপর আসি আমাদের পরবর্তী যেই কথা, সেটা কি, সেটা হচ্ছে আহ, ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই, অর্থাৎ কোনো লাইব্রেরি বা কোনো বিল্ডিং এর দরকার নেই, শুধু কম্পিউটার একটা সার্ভার হলেই হবে। কম্পিউটার বা রিডিং ডিভাইস ইবুক সহজে সংরক্ষণ করা যায়, ইবুক সহজে স্থানান্তরযোগ্য, ইবুক একজনের মোবাইল থেকে আরেকজনে দেওয়া যায়, ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর, ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। জাস্ট যে আমি যেখানে ঢুকলাম বইটা ডাউনলোড করা মানে কি আমাকে কোনো টাকা দেওয়া লাগছে কাউকে, না, এটা কোনো টাকা দেওয়া লাগে না, কোনো খরচ নাই। ঠিক আছে? ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ঠিক আছে, ইবুক সহজেই বিতরণ করা যায় এবং এটা বিক্রয় করার যোগ্যতাও আছে। বাট তো আমাদের আমাদের যে বইটা এগুলো কিন্তু ফ্রি, কারণ আমরা জানি আমাদের এই মাধ্যমিক এবং প্রাইমারি স্তরের যে বইগুলো সেটা আহ, আহ, বর্তমান সরকার কর্তৃক এটাকে ফ্রি করা হয়েছে। সো বিভিন্ন প্রকার ইবুক, সো আমরা দেখি বা বিভিন্ন প্রকার ইবুকের মধ্যে কি আছে, বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকার দেখা যায়, বিভিন্ন ধরনের প্রকাশনার জন্য বিভিন্ন ধরনের ইবুক রয়েছে, তবে সাধারণভাবে ইবুককে নিম্নোক্ত 5টি ভাগে ভাগ করা যায়। সো যে ভাগগুলো সেগুলো আমরা আহ কি কি দেখতে পাচ্ছি, যে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, অর্থাৎ হুবহু থাকে যেমন এই বইটা, যে ই বুকগুলো কেবল অনলাইন তথ্য ইন্টারনেট পড়া যায়, অর্থাৎ যেগুলো দেখা গেছে কিছু কিছু ডাটা আছে শুধু অনলাইন ইন্টারনেট পড়া মানে পড়া যাবে, অনলাইনে পড়া যাবে, যেমন ব্লগ পোস্ট এরকম জিনিসগুলো। তারপরে মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা আছে ই বুকে। তারপর চৌকস ই বুক, এই বইগুলোতে লিখিত অংশ ছাড়া অডিও ভিডিও থাকে, এগুলোকে চৌকস বলা হয়। ই বুকের অ্যাপস, সো ইবুকের অ্যাপস জিনিসটাকে, এই ক্ষেত্রে ইবুকটি নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়, অর্থাৎ সে মানে এই আমরা তো এটা অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার ব্যবহার করে এই বুকটা পড়তেছি। আমি যদি তোমাদের অন্যান্য বই ওপেন করতে চাই, আমি তোমাদের যদি তোমাদের যে যেখানে আমি তোমাদের বইগুলো ডাউনলোড করে সেখানে যদি আমি দেখতে পাচ্ছি ম্যাথ লেখা আছে, সো আমি যদি ম্যাথে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের এই ইবুক। তুমি দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আমাদের আইসিটি যেখানে আমরা পড়তেছিলাম, এখানে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, নাম হচ্ছে ম্যাথ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে গণিত বইটা চালু হয়ে গেছে, অর্থাৎ আমি যে কোনো পিডিএফ ফাইল এই অ্যাডোবি অ্যাক্রোবেট দিয়ে পড়তে পারছি। কিন্তু এমনও কিছু ইবুক আছে যেটা আমাদের বাংলাদেশ, তোমরা যদি প্লে স্টোরে যায় লেখা বাংলাদেশ সংবিধান, ঠিক আছে, তো সংবিধান নামে একটা অ্যাপস পেয়ে যাবে, সেখানে দেখবা লেখা আছে বাংলাদেশের সংবিধানগুলো লেখা আছে। ঠিক আছে, ওইটা কিন্তু কোনো পিডিএফ আকারে পাওয়া যাবে না, ওইটা হচ্ছে তোমার একটা ইবুক। সো অনলাইনে ডিভাইস ব্যবহার করে যে সকল জিনিসগুলো পড়ে থাকি সেগুলোই ইবুক। সো এগুলো হচ্ছে ইবুকের অ্যাপস, যেটা আমি এটাকে বললাম যে বাংলাদেশ সংবিধান। এরপরে আমরা তাহলে আজকে শেষ করলাম 46 পৃষ্ঠা পর্যন্ত, তারপর আগামী দিন আমরা 47 পৃষ্ঠা দেখবো। ধন্যবাদ।